আসসালামু আলাইকুম। আজকে 9-10 দশম শ্রেণী জীবকোষ ও টিস্যু নিয়ে আলোচনা করছি, অধ্যায় 2। আজকে তোমরা যারা হতাশার মধ্যে আছো যে বায়োলজি কিভাবে শেষ করব, ভাইয়া এটা হইছে ওটা হইছে, হ্যাঁ এটা শেষ করতে পারতেছি না, কিভাবে শেষ করব, আমাদের সামনে তো পরীক্ষায় চলে আসলো, আমরা কিভাবে কি করব, হ্যাঁ তাহলে এই জিনিসগুলো তোমাদেরকে এড়ানোর জন্য আমি এসেছি জিলোডস বায়োলজি কেয়ার। এখান থেকে তোমাদেরকে সহজে বায়োলজি কিভাবে তোমরা পড়লে তোমরা সহজে ক্যাপচার করতে পারবা, মনে করো ভয়ভীতি এই জিনিসগুলো থাকবে না তোমাদের ভেতরে। ইনশাল্লাহ আশা করব তোমরা এই ক্লাসে যদি তুমি করো দেখবা যে ভালো কিছু আশা করতে পারবে এখান থেকে, এবং সামনে যে তোমাদের পরীক্ষা, এই পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারবা ইনশাআল্লাহ। ঠিক আছে, চলো দেখি তাহলে জীবকোষটা কি। আমরা জানি সাধারণত জীবকোষ হচ্ছে যে জীবের কার্যবলী, হ্যাঁ জীবের কার্যবলী এমনকি আমরা জীবকোষ বলি, এটা আমরা সাধারণত জানি। কিন্তু এটাকে আমাদের যদি অনেক বিজ্ঞানী আছেন, বিজ্ঞানী লোহি আছে, সিকেভিস আছে, এটা 1969 সালে এই সিকেভিস এবং লোহি এগুলো জীবকোষের নতুন নতুন অনেক সংজ্ঞা দিয়েছেন, হ্যাঁ অনেক সংজ্ঞা দিয়েছেন। এরপরে দেখো যে আমি লিখতেছি, দেখো এখানে বলছে জীবকোষের আদিকোষ, বা আমরা বলতে পারি প্রাককেন্দ্রিক। আদিকোষ বা প্রাককেন্দ্রিক, আর এটাকে আমরা লিখতে, আরেকটা ইংলিশে আছে, এটা হচ্ছে প্রোক্যারিওটা। হ্যাঁ প্রোক্যারিওটা, যে এটা হচ্ছে আদিকোষ ও প্রাককেন্দ্রিক। এখান থেকে যদি তোমরা আদিকোষটা কি, আমাদের আদিকোষ সম্পর্কে জানতে হবে। অর্থাৎ প্রত্যেকটা এখানে আদিকোষ আছে, 1 নম্বর আদিকোষ আছে, 2 নম্বর হচ্ছে প্রকৃত কোষ আছে। প্রকৃত কোষ যখন তোমরা এগুলো বিস্তারিত ওইভাবে দেওয়া নাই, আপাতত কিছু কিছু অল্প সাধারণত একটু কিছু দেওয়া আছে। একবার তোমরা যখন আরো ইন্টারমিডিয়েট লেভেলে যাবে, যখন তোমরা আরো বড় ক্লাসে উঠবা, এগুলো সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবে। হ্যাঁ আশা করি তোমাদের যদি এই জিনিসগুলো, আদিকোষ, প্রকৃত কোষ, আবার প্রকৃত কোষকে আবার দেখো এখানে আবার 2টি ভাগে ভাগ করছে। হ্যাঁ যে তোমার আছে, এখানে আছে দেহ কোষ আছে, আবার তোমার আছে আরেকটা আছে, সেটা হচ্ছে যে তোমার কি জনন কোষ, দেহ কোষ এবং জনন কোষ। আচ্ছা দেখো আদিকোষটা কি। আদিকোষটা হচ্ছে যে তোমাদের হচ্ছে যে এক ধরনের কোনো, যেমন সুগঠিত নিউক্লিয়াস থাকে, সুগঠিত নিউক্লিয়াস থাকে না এটার ভেতরে। হ্যাঁ যে আদিকোষে কোনো সুগঠিত নিউক্লিয়াস থাকে না। হ্যাঁ আর তুমি যদি প্রকৃত কোষে যাও, প্রকৃত কোষে সুগঠিত। আমাদের দেখা যায় যে এখান থেকে আদিকোষ এবং প্রকৃত কোষের মধ্যে যে একটা পার্থক্য, এখানে তুমি কিন্তু খুব অল্প সময়ে পার্থক্যটা বের করতে পারবে। এখন দেখো আদিকোষ কি, আদিকোষে হচ্ছে যে সুগঠিত নিউক্লিয়াস থাকে না, আর প্রকৃত কোষে দেখো সুগঠিত নিউক্লিয়াস থাকে। দেখো এইভাবে যদি তুমি পার্থক্য বের করতে যাও, খুব সহজেই বের করতে পারবে। বুঝতে পারলে সবাই? হ্যাঁ তাহলে দেখো, তারপরে দেখো এখানে আছে যে সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যে অঙ্গাণু থাকে না এটার ভেতরে, রাইবোজোম থাকে শুধু। ঠিক আছে, যে আদিকোষে শুধু তোমার কি থাকে, যে মাইটোকন্ড্রিয়া থাকে, মাইটোকন্ড্রিয়া থাকে না, রাইবোজোম, শুধু একমাত্র রাইবোজোম থাকে এখানে। তারপরে তোমার প্লাস্টিড থাকে না, যে এই জিনিসগুলো থাকে না, শুধু একমাত্র রাইবোজোম থাকে। তারপরে তোমার হচ্ছে আরেকটা হচ্ছে যে তুমি যদি তোমার হচ্ছে প্রকৃত কোষে যাও, প্রকৃত কোষে যাবে, প্রকৃত কোষে কি এটাকে আবার বলে যে তোমার এটা সুকেন্দ্রিক বলা যায়।
কি সুকেন্দ্রিক বলা যায়, সুকেন্দ্রিক কোষ বা প্রাকেন্দ্রিক কোষ বা সুকেন্দ্রিক কোষ। যখন তোমরা এগুলো অর্থাৎ পার্থক্য, এখানে একটা প্রশ্ন মাছ ধরো থাকবে। হ্যাঁ, তুমি যদি মনে করো যে এখানে আদি কোষ আর প্রকৃত কোষের মধ্যে পার্থক্য, যেমন দেখা যায় যে এই পার্থক্যগুলো আমরা দেখা যায় যে এই যে সৃজনশীলতা যেগুলো আছে এগুলো আমাদের হচ্ছে ক নাম্বারে কি থাকবে, তার খ নাম্বারে কি থাকবে, কিভাবে লিখবো, ক নাম্বার সংক্ষিপ্তটা কত বড় হবে, যে এই জিনিসগুলো আমাদের যে সমস্যাগুলো, এগুলো আমাদের সমস্যা দেখা যায় যে আমাদের প্রশ্নও কি চাচ্ছে আমরা উত্তর করি আরেকটা, যা অর্থাৎ আমাদের প্রশ্ন যেটা চাচ্ছে আমাদের সেটাই অ্যান্সার করতে হবে। তারপরে দেখো আমি যেটা বললাম এই প্রকৃত কোষকে আবার, এই প্রকৃত কোষ আমি যেটা বললাম যে এটা সুগঠিত নিউক্লিয়াস থাকে, সুগঠিত নিউক্লিয়াস থাকে, কিন্তু আদি কোষে এটি সুগঠিত নিউক্লিয়াস থাকে না। আর প্রকৃত কোষে যেটা বললাম যে তোমার হচ্ছে কি যে মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যে এই জিনিসগুলো থাকে সহ রাইবোজোম থাকে, এই হচ্ছে প্রকৃত কোষে। অর্থাৎ প্রকৃত কোষকে আবার তোমার দুই ভাগে ভাগ করছে, ঠিক আছে? তুমি যে দেখো দেখতে পারবে এখানে এই প্রকৃত কোষকে আবার তোমার কি করছে, দুই ভাগে ভাগ করছে। একটা হচ্ছে কি দেহ কোষ, আর একটা কি জনন কোষ। দেহকোষ এবং জনন কোষ। আচ্ছা, এটা যে দেহকোষ এবং জনন কোষ, ঠিক আছে? যে এই দেহকোষ আবার জনন কোষ, দেহকোষটা কি জিনিস, যে বহুকোষী জীবের দেহ গঠনে এসব কোষ অংশগ্রহণ করে। আবার হচ্ছে মাইটোসিস পদ্ধতিতে এর বিভাজনটা হয়ে থাকে। তাহলে কোন পদ্ধতিতে বিভাজন হয়? অর্থাৎ দেহকোষের বিভাজনটা হয় কোথায়? মাইটোসিস পদ্ধতিতে, ঠিক আছে? আর তারপরে তোমার হচ্ছে জনন কোষ আছে, যখন তোমরা আবার এই কোষকে আবার তিনটি ভাগে ভাগ করছে কিন্তু, হ্যাঁ, যেমন কি আছে প্রথমে আছে কি অ্যামাইটোসিস, মিওসিস, তারপরে কি আছে বলো, মাইটোসিস। অর্থাৎ এই তিনটা মিওসিস, মাইটোসিস, অ্যামাইটোসিস, এই যে এই তিনটিতে, অর্থাৎ এই তিনটাতে আবার এগুলো বিভিন্ন ভাগে। তাহলে বলো তো এখানে মাইটোসিসে কোন বিভাজন ঘটে? মাইটোসিসে কোন বিভাজন ঘটে জানো তোমরা? মানে মাইটোসিসে কি মাতৃ জনন কোষ ঘটে। আর হচ্ছে মিওসিসে কি ঘটে? মিওসিসে কি ঘটে? জনন কোষ, ঠিক আছে? যে এইভাবে তোমরা যখন আরো ভালোভাবে জানবে, যে ডিটেইলস জানতে হবে। কেবল এখন ধরো 9 10 আছে, যে এইচএসসি পরীক্ষা দিবা, তোমাদের যেটা বললাম এইচএসসি পরীক্ষা দিবা, পরীক্ষার পরে যখন ইন্টারমিডিয়েটে তুমি যদি মনে করো যে স্যার না আমি সায়েন্স থেকে পড়বো, তাহলে এখান থেকে যে আরো বিস্তারিত জানতে পারবে। এখন আমরা যাচ্ছি ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস, মানে শর্টকাটে। হ্যাঁ, আসলে অনেকে মনে করি যে বায়োলজি পড়ে কি হবে স্যার, বায়োলজি তো মুখস্থ রাখতে পারি না স্যার, অনেক হতাশা। তারা এই হতাশাগুলো থাকা যাবে না। আমাদের মনের ভিতরে ভয় আছে, জড়তা আছে, অর্থাৎ এই জিনিসগুলো আমাদের কেটিয়ে উঠতে হবে। এই জিনিসগুলো যদি তোমরা কেটিয়ে উঠতে পারো, তাহলে দেখবে যে ইনশাআল্লাহ আশা করা যায় তোমরা বায়োলজিতে একটা 90 আপ মার্ক তুলতে পারবে। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। এই ক্লাসে আজকে আপাতত তোমাদের জীবকোষে এই দুইটা বিষয় নিয়ে আলোচনা ছিল, এরপরে আরো বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ।